তো কলকাতা নাইট রাইডার্স, আমি একটা কথা বলবো, হ্যাঁ। আইপিএল এর ফুল ফর্ম কি? হ্যাঁ, ইন্ডিয়ান প্রিমিয়ার হ্যাঁ। লিগ। আমার মতে এই বছর আইপিএল এর ফুল ফর্ম পাল্টে দিয়ে ইনজুরি প্রিমিয়ার লিগ করে দেওয়া উচিত। বিশেষ করে ইনজুর নেই, কোনো দলকে ছাড়েনি, চুন চুন চুনকে একদম ধরেছে। তার মধ্যে সব থেকে বড় যে শিকার সে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মানে একদম মানে কতটা লাখ খারাপ হতে পারে মানুষের কোনো টিমের, যে এইভাবে করে একটার পর একটা পুরো বোলিং লাইন আপই শেষ। তো আমাদের এখন সামনে যে কোশ্চেনগুলো আসছে কলকাতা নাইট রাইডার্সের, আজকে আমরা টিম প্রিভিউ বলতে পারেন করছি আজকে। তো তো সবার প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ওপেনিং কারা করবে কলকাতার। টিম সাইফার্ট আর ফিনালেন একসাথে এক দলে খেলতে পারবে কিনা, ওপেনিং করতে পারবে কিনা। পাথিরানার আপডেট কি আছে, লেটেস্ট আপডেট আমরা কি আছে সেটা নিয়ে আলোচনা করবে ভিডিওর মধ্যে। তাছাড়াও কিপিং কে করবে, যদি টিম সাইফার্ট না খেলে তাহলে কিপিং কে করবে। তারপরে হার্ষিত রানা নেই, তারপরে হচ্ছে মুস্তাফিজুর ব্যান হয়ে গেছে, পাথিরানার কোনো গ্যারান্টি নেই এখনো অবধি। তাহলে ডেথ বোলিং আকাশদীপের মতো প্লেয়ার ইনজোর হয়ে গেছে, রুলড আউট হয়ে গেছে পুরো। তাহলে এখন ডেথ বোলিং কে করবে কলকাতার, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে সামনে। তো আমরা আজকের ভিডিওর মধ্যে এগুলোই নিয়ে আলোচনা করব, ফিগার আউট করব যে বেস্ট প্লেইং 11 কি দাঁড়াচ্ছে এখানে। এত কঠিন হতে চলেছে, আমি ভাই ভুল বলেছিলাম, সিএসকে এর প্লেইং 11 এর থেকে কলকাতার প্লেইং 11 বেশি আরো বেশি ফাটছে। তো এখানে কলকাতা আজকে আমরা এগুলো স্ট্রেংথ উইকনেসেস এগুলো আমরা যেমন প্রত্যেকটা সিরিজ করে আসছি অলরেডি, পাঞ্জাব, মুম্বাই, তারপরে হচ্ছে কার আর দিলাম সিএসকে, রাজস্থান, এই টিমগুলো অলরেডি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো বা আমাদের চ্যানেলে লাস্টেও পেয়ে যাবেন। আর লাস্টে বলবো টিম রেটিং, আর টিম রেটিং কত দিচ্ছি কলকাতার, যে আদৌ প্লে অফে উঠতে পারবে কিনা। তো আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে। তো এখানে যে কোশ্চেনটা আসছে, কলকাতায় নাইট রাইডার্স কিন্তু আমরা দেখেছি সাকসেসফুল টিমের মধ্যে একটা, গত আইপিএল এর 18টা সিজনের মধ্যে 3বার অলরেডি কাপ জিতে বসে আছে। কিন্তু গত বছর একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এসে কলকাতার এরকম পারফরমেন্স, এটা কিন্তু আশা করিনি আমরা কেউ। সবার প্রথমে যে বাসটা খেয়েছে কলকাতা সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারকে, তারপরে ফিল সল্টকে, তারপরে মিচেল স্টার্ককে, এদেরকে ছেড়ে দিয়ে সব থেকে বড় কথা হচ্ছে শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেনের পুরো একদম পুরো মাপ করে 8 নম্বরে গত বছর শেষ করেছিল, কিন্তু পয়েন্টস টেবিলে 8 নম্বরে শেষ করেছিল। আর পুরোপুরি আজিনকে রাহানের ক্যাপ্টেন্সি ফেলিয়ার, সব কিছু ফেলিয়ার। আর সব থেকে বড় প্রশ্ন যে কলকাতার এখনো অবধি ক্যাপ্টেন্সির কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। আজিনকে রাহানেকে সবাই ধরে চলছি, সব পোস্টারে রাহানে চলে এসছে, কিন্তু এটা কিন্তু ফিউচার না, আমরা জানি। কলকাতা কিন্তু সারপ্রাইজ ভালো দেয়, ঠিক আছে, লাস্ট অবধি। তো আজিনকে রাহানে কিনা এটা দেখতে হবে আমাদের। ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে এই বছর, আমরা যদি বলি অকশনের উপরে আসি, তো ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছে তোর 62 কোটি নিয়ে নেমেছিল অকশনে, সবার প্রথমেই বলে দিই সব থেকে বেশি টাকা নিয়ে নেমেছিল। তো রাজ করতে নেমেছিল, রাজ করতে নেমেছিল। তো যদি বলে আমরা রিলিজ কাকে আগে করেছিল, মেন প্লেয়ার কিন্তু সব রিলিজ করে দিয়েছিল, যেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে, ডিককে, গুরবাজকে, তারপরে মিচেল জনসন বলছি, স্পেন্সার জনসন অ্যান্ড নোকিয়া থেকে শুরু করে সব রিলিজ করে দিয়েছিল এই বছর। সব থেকে বড় যে স্যাড নিউজটা ছিল আমাদের এবার, আন্দ্রে দ্য রাসেল কিন্তু অবসর নিয়ে কলকাতার এখন পাওয়ার কোচ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় একটা এরার শেষ হলো বলতে পারিস। মানে প্রথমে শকিং নিউজ, তারপরে যাই হোক মেন্টর হিসাবে, মানে পাওয়ার কোচ হিসাবে তো হ্যাঁ। তো অকশন বাইস যদি বলি কি কি অকশন কাকে কাকে কিনেছে, সব থেকে বড় যে সারপ্রাইজটা ছিল আর সব থেকে বড় ধামাকা দিয়েছে সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনকে কিনে। 25 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন, আমি তো একবার ঝালিয়ে দিচ্ছি। ক্যামেরন গ্রিন, তারপরে যে কিনেছে মাহিষা পাথিরানাকে কিনেছে চেন্নাইয়ের থেকে 18 কোটি টাকা দিয়ে মাহিষা পাথিরানা। মুস্তাফিজুর রহমানকে কিনেছিল 9 কোটি টাকা দিয়ে, তাহলে মুস্তাফিজুর রহমান তো ব্যানই হয়ে গেছে, এটা সবাই জানি আমরা। তারপরে ফিন অ্যালেন, টিম সাইফার্টের মতো প্লেয়ার, টিম সাইফার্ট মানে 1.5 করোড়, ফিন অ্যালেনকে কিন্তু 2 কোটি টাকা দিয়ে মাত্র পেয়ে গেছিল। তখন ছিল কি, মানে এটাই বলছিলাম, পুরো বেস্ট প্রাইসে কিনেছে। মানে ধর এর টি20 ওয়ার্ল্ড কাপের পর যদি অকশনটা হতো তাহলে ভাই বেস্ট প্রাইস। তো টিম সাইফার্ট তোর 1.5 কোটি, তারপরে ফিন অ্যালেন 2 কোটি, বেস্ট প্রাইসে কেউ তুলেনি অকশনে। ক্যামেরন গ্রিন বল 25 কোটি, অবশ্যই মানা যায়, এটা মানা যায়, কারণ সবাই হচ্ছে। আর ফিনালেন, টিম সাইফার্ট এগুলো কিন্তু স্টিল ডিল ছিল একদম, বলতে সেটাই তো, কেউ ভাই অকশনে গেল না, ঠিক আছে, ডাইরেক্ট বেস্ট প্রাইসে কিনে নিয়েছে। তারপরে আর যদি বলি কিছু তেজস্বী সিং বলে একটা উইকেট কিপার, বিধ্বংসী ব্যাটসম্যানকে কিনেছে, 3 কোটি টাকা দিয়ে কিনেছে তেজস্বী সিংকে। তারপরে প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠীকে 75 লাখ টাকা দিয়ে কিনেছে। রাহুল ত্রিপাঠী এত আমার হাসি পায়, বলছে রাহুল ত্রিপাঠী যারা ছবি দিয়েছে বলছে এটা কে, বলছে আমরা
চিনি না এটা কে। তো রাহুল ত্রিপাঠী, তারপরে হচ্ছে তোর সার্থক রঞ্জন, রচিন রবীন্দ্র, আকাশদীপ, এদেরকে কিনেছে, সব বেস্ট প্রাইসে বলতে গেলে পেয়ে গেছে। তো অকশন যদি বলি কেমন গেছে, আমি বলবো যে ঠিকঠাক গেছে। 64 কোটি, ঠিকঠাক কি পুরো ঠিকঠাকই ছিল। হ্যাঁ 64 কোটি একদম একদম পারফেক্ট জায়গায় লাগিয়েছে, পারফেক্ট টিম যেটা দরকার ছিল সেটা পেয়েছে। অ্যাকসেপ্ট একটা জিনিস, সেটা আসছি পরে যখন স্ট্রেংথ উইকনেসের উপর আসবো তখন বলবো। তো তারপরে স্কোয়াড যদি আমরা এখন টোটালি দেখি, স্কোয়াডটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন একবার, আপনারাও ঝালিয়ে নিন একবার, সবাই তো জানেনই মোটামুটি। তো স্কোয়াডের মধ্যে কেমন লাগছে তো স্কোয়াডটা, সেটা বলা যায়। ওই তো বললাম যে অকশনের পর স্কোয়াড একদম ধামাকাদার ছিল, ধামাকাদার, সব দিকে কভার করেছিল। যেমন রাসেল চলে গেছে, রাসেলের বদলে, রাসেলের মধ্যে তোর টোটাল স্কোয়াডের মধ্যে যদি বলি আমরা, রাসেলের বদলে এখানে তোর ক্যামেরন গ্রিনকে নিয়েছে, রোমেন পাওয়েল আছে অপশনে। তারপরে হচ্ছে তোর ওভারসিজ বোলার বলতে গেলে, ওভারসিজ বোলারের মধ্যে পাথি রানা, মুস্তাফিজুর, ব্লেসিং মুজারবানিকে পরে নিয়েছে, একদম টপ ক্লাস। এখানে তো বললাম যেখানে হাত দিয়েছে কেকেআর, সেই প্লেয়ারটাকে পেয়েছিল। তারপরে ওপেনার্স এর মধ্যে ফিন অ্যালেন, টিম সাইফার্ট আর রচিন রবীন্দ্র কিন্তু এই বছর নিউজিল্যান্ডের হাইয়েস্ট উইকেট টেকার ছিল, আনফরচুনেটলি, কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিল। তারপর তেজস্বী সিং ধাইয়া, এই যে প্লেয়ারটা, এটাকে কিন্তু স্কাউট টিম খুঁজে বার করে এনেছে। আর এই বছর ডিপিএল এ কিন্তু 10 ম্যাচে 339 রান ছিল, 190 স্ট্রাইক রেটের সঙ্গে খেলেছে, প্লাস হচ্ছে 12 বলে 50 আছে একটা এই বছর ডিপিএল এ 2025-এর। তো এইগুলো তো রয়েছেই। তাছাড়া আমার কথা হচ্ছে লাভ কি এত কিছু করে, এত কিছু এনে, এত প্লেয়ারদের এনে লাভটা কি হলো শেষমেশ? কার ইনজুর হওয়ার কথা, কার ইনজুরি প্রন কে কে আছে এই টিমের মধ্যে? ক্যামেরন গ্রিন আর হচ্ছে ওমরান মালিক। ইনজুরি হয়েছে কারা? হর্ষিত রানা রুলড আউট, আকাশদীপ রুলড আউট, পাথি রানা এনওসি পাইনি এখনো অবধি। পাথি রানার আপডেটটা যদি বলি পরিষ্কারভাবে, যে পাথি রানা কিন্তু এখনো অবধি এনওসি পাইনি শ্রীলঙ্কান ক্রিকেট থেকে। যা শোনা যাচ্ছে মিড এপ্রিলে কিন্তু কলকাতাকে জয়েন করতে পারে। 4-5টা ম্যাচ আমার মনে হচ্ছে ইস্যুর জন্য, কাফ ইনজুরির জন্য এখনো অবধি ফিটনেস এনওসি পাইনি। 4-5 ম্যাচ ওর কোনো গল্প না, 4-5 ম্যাচ না হলো 2-3 ম্যাচ তো ধরেই রাখি আমরা, ঠিক আছে? এপ্রিলের মিডিলে মোটামুটি জয়েন করতে পারে, যা শোনা যাচ্ছে আর কি। তো এগুলো তো হলো আকাশদীপের কথা বললাম। আর হচ্ছে হ্যাঁ, তো এখন যা অ্যাভেলেবেল আছে আমাদের স্কোয়াডের মধ্যে, সেই প্লেয়ারদের নিয়ে আমরা স্ট্রেংথ, উইকনেসেস, তারপরে রেটিং, প্লেইং 11 এগুলো দেবো। কারণ হচ্ছে যারা নেই তাদেরকে ধরে লাভ, আমরা পাথি রানাকে ধরবো, কিন্তু প্রথম প্লেইং 11 এর মধ্যে প্রথমে রাখবো, প্রথম ম্যাচ বা প্রথম 2-3টা ম্যাচ আমরা ধরবো, হ্যাঁ প্রথমে রাখবো। তো প্রথমে আসবো হচ্ছে তো স্ট্রেংথের উপরে। স্ট্রেংথ কি আছে? খুব অল্প আছে, কিন্তু আছে, সেটা হচ্ছে ওভারসিজ প্লেয়াররা, একদম চাঙ্গা ওভারসিজ প্লেয়ার আছে কাছে। তুই সে গ্রিন বল, পাওয়েল বল, ফিন অ্যালেন, টিম সাইফার্ট বললাম, এগুলো পাথি রানা, ব্লেসিং মুজারমারি, তারপর হচ্ছে নারিন, এরা রয়েছে। তারপরে আরেকটা স্ট্রেংথ আছে এদের কলকাতার মধ্যে, সেটা হচ্ছে স্পিন ডুও, স্ট্রাইও বলা যেতে পারে। অনুকূল রয় যদি ধরে নিই আমরা, তোর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, প্রুভেন স্পিনার, এই খুব কম টিম আছে এরকম স্পিনার আছে। ওই 8 ওভারটা ছেড়েই দে, ওই 8 ওভারটা একদম পুরো মার্কা মারা, মানে ওই 8 ওভারে কেউ হাত দিতে পারে। যদিও বরুণ চক্রবর্তী কিন্তু সেরকম ফর্মে নেই, যদিও তাও কলকাতা আসলে ফর্ম চলে আসবে। তো বরুণ স্পিনের কথা বললাম। আর বাদ বাকি হচ্ছে ব্যাকআপ গুলো ভালো আছে, যেমন রবিন পাওয়েলের মতো ব্যাকআপ আছে। ইন্ডিয়ান কিছু বোলার নিয়েছে কিন্তু, কার্তিক ত্যাগের মতো, তারপরে হচ্ছে উমরান মালিক, এরকম ইন্ডিয়ান কিছু বোলার আছে। প্রশান্ত সোলাঙ্কি বলে, সার্থক রঞ্জন বলে একটা ব্যাটসম্যান রয়েছে। তো মোটামুটি এই পড়ছে, এর বেশি আমি কিছু দেখছি না। স্ট্রেংথ সেরকম কিছু নেই ভাই এই টিমের, আমি জোর করে বার করতে পারবো না। তুই যদি, আমি ব্যাটিং বাদে দিলাম, বোলিং হিসেবে ভাই সেরকম কিন্তু নেই। প্লেইং 11-এ আসছি, বলছি যে বোলিং একদম যে কি অবস্থা এখন এরা চলে যাওয়ার পরে। তো উইকনেসের মধ্যে বলতে গেলে উইকনেস চারিদিকে। সবার প্রথমে যেটা স্পিন খেলার মতো কিন্তু প্লেয়ার নেই কলকাতার, যেটা আগেও প্রবলেম ছিল, এই বছর কিন্তু সেই প্রবলেম রয়েছে। বিশেষ করে শ্রেয়াস আয়ার আর নীতিশ রানা যবে থেকে টিম থেকে গেছে, ওরা কিন্তু স্পিনের ওরা কিন্তু জাদুঘর ছিল স্পিনের, একদম বল পুরোপুরি ম্যাচকে আগে নিয়ে যেতে পারতো স্পিনের যখন মিডল অর্ডার্সে আসো। তো এখন কিন্তু সেরকম প্লেয়ার নেই, কারণ হচ্ছে একটার পর একটা নতুন প্লেয়াররা কিন্তু এখন টিম সাইফার, এদের তো বাদই দে। রিঙ্কু সিং নামে লাস্টে, সেই সময় সব ফাস্ট বোলাররা ব্যাটে থাকে। তাহলে আমি এখানে বলবো রিঙ্কু সিংও তো ফাস্ট বোলিং ভালো খেলে। আজিনকে রাহানেকে বলবি, আজিনকে রাহানে 100 স্ট্রাইক রেট হয়ে যায় যখন স্পিনের খেলে। সেটাই, তাহলে এখানে স্পিন কিন্তু এখানে একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে, স্পিন খেলা। তারপরে আরেকটা আছে, এটা হচ্ছে ইডেন গার্ডেন ফ্যাক্ট। ইডেন গার্ডেনের মধ্যে কিন্তু ফাস্ট বোলিং এখন আর সেই ইডেন গার্ডেন নেই যেখানে স্পিন চলতো। তো ফাস্ট বোলিং এখন গ্রাউন্ড হয়ে গেছে। এই যে বর্তমানে কলকাতার টিমটা রয়েছে, এখানে যে যারা চলে গেছে, মেন বোলার 3টে যে চলে গেছে, প্রাইমারি বোলার যে 3টে চলে যাচ্ছে, এর মধ্যে কিন্তু এরপরে গিয়ে যে বোলিং প্যাক দাঁড়াচ্ছে সেটা কিন্তু ইডেন গার্ডেন্সের জন্য সার্ভাইভ করতে পারবে না। এখনকার টি20-র যা মানদণ্ড রয়েছে, যা তোর এই যা এক্সপিরিয়েন্স দরকার হয়,
যেইটুকুই ডিফেন্ড করার জন্য সেইটুকুও কিন্তু কলকাতার কাছে এখন হাই স্কোরিং মাঠ, মানে মধ্যে কথা যে কোনো টিমে হাই স্কোরিং এখন খেলে, তাহলে সেই রকম কিন্তু বোলিং লাইন আপ নেই। তারপরে আরো যদি বলিস যে তোর যাওয়ার পরে, বিশেষ করে রাসেল যাওয়ার পরে কিন্তু ফিনিশার সেরকম দেখতে কিন্তু সেরকম লাগছে না। তুই দেখ রিঙ্কু সিং যদি 5 বা 6 নামে, তারপরে কে আছে? রমনদীপ আছে, তারপরে কে আছে? সুনীল নারায়ণকে যদি ওপেন না করায়, মানে ওটাই চান্স আছে, তাহলে গিয়ে যদি 6-7 নামে ও কিছু করতে পারবে। রবম্যান পাওয়েল যদি খেলে, কিন্তু রবম্যান পাওয়েল খেললে অন্যদিকে বোলিং এর দিকে কিন্তু ওটা প্লেইং 11 এর আমাদের একটু সমস্যা। না, রবম্যান পাওয়েলের কথা আমি বলছি যে 6 নম্বরে যদি রবম্যান পাওয়েল খেলে 5 বা 6, তাহলে কিন্তু বোলিং এ ওখানে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে এখানে মোটামুটি মানে এখন কলকাতার পুরো একদম পুরো 5 যদি তোর খেলে, তেজস্বী খেলে, 6 রিঙ্কু সিং, 7 রমনদীপ, 8 সুনীল নারিন, তাহলে এখানে পুরো ফিনিশার কিন্তু একদমই নেই বলতে গেলে। মানে প্রবলেম। রাসেল যাওয়ার পরে কতখানি এখানে তাহলে একটা গ্যাপ সৃষ্টি হলো ভাবে এই জায়গাটায়। 5-6 যে নাম তো রাসেল দা মাসেল, যে কোনো ম্যাচ জিতিয়ে দেবে, যে কোনো ম্যাচ জিতিয়ে দেবে। এই জিনিসটা আমার মনে হয় কলকাতা যতদিন থাকবে ওর অভাবটাকে পূরণ করতে পারবে। এটা ঠিক আছে রাসেলের। তো আরেকটা যেটা উইকনেস আছে সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সি বড় আজিঙ্কা রাহানে টি20 ক্যাপ্টেন না, পরিষ্কার কথা। 38টা ম্যাচ টোটাল ক্যাপ্টেন্সি করেছে আইপিএল এ, তার মধ্যে মাত্র 14টা জিতেছে আর হচ্ছে তোর 24টা হেরেছে। তাহলে ভাব, তাহলে এই ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু কোনো প্লে অফে ওঠা কিন্তু সম্ভব না। আমরা দেখেছি গত বছরও কি হয়েছে, দেখেছি আমরা। আচ্ছা তাই। হ্যাঁ, তো কলকাতার বোল্ড ডিসিশন নিতেই পারে না, একটা যে এগ্রেসিভ মনোভাব বা টি20 ক্যাপ্টেন্সি অন্যরকম হয়। ওই আজিঙ্কা রাহানে টেস্টের খুব সুন্দর ক্যাপ্টেন, আমি এখানে কোনো রকম করছি। টি20 এর জন্য টি20 এর কোনো সেকেন্ড চান্স নেই, না কোনো সেকেন্ড চান্স নেই। তো যাই হোক, এটাও বললাম যে ক্যাপ্টেন্সির একটা ইস্যু রয়েছে। তো এবার আমরা প্লেইং 11 এর উপরে আসবো, যেটা সবথেকে কঠিন জিনিস হতে চলেছে। মানে বর্তমানে যা কঠিন বাবা। তো প্লেইং 11 এর উপরে আসার আগে আমি একটা কথা বলি যে রিসেন্টলি একদিন 2 দিন আগে প্র্যাকটিস ম্যাচ হয়েছিল, ওখানে যদি আমরা ওইখানে দেখি কেমন কি পারফরমেন্স রয়েছে। তো সবার প্রথমে হচ্ছে তোর আঙ্ক্রিশ রঘুবংশী 55 বলে সেঞ্চুরি মেরেছে একটা, এটা তাহলে বোঝা গেল যে মোটামুটি একটা ফর্মে রয়েছে আঙ্ক্রিশ রঘুবংশী। আর তারপরে হচ্ছে তোর করেছে ডেথ ওভারে কার্তিক ত্যাগী 2 ওভারে 7 রান দিয়ে 2 উইকেট তুলেছে। ওই ম্যাচটার মধ্যে বলছি আর কি, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, এগুলো জাস্ট হাইলাইট করে দিচ্ছি যে রিসেন্ট ফর্ম কেমন আছে নিজেদের। ইন্টার স্কোয়াড ম্যাচ হয় না নিজেদের মধ্যে, নিজের টিমের মধ্যে। তো মোটামুটি এটা ছিল। আর প্লেইং 11 এর উপরে যদি আমরা আসি, সবার প্রথমে যেটা সবথেকে কঠিন কাজ হতে চলেছে, তো আমরা এখানে অনেকের কোশ্চেন আসবে যে ফিন অ্যালেন, টিম সাইফার দুজনে থাকতে আবার কাকে ওপেনিং করাবে না, যখন এটাই তো বলছে। ট্রাস্ট মি, এখানে দুজনকে খেলানো সম্ভব, তাই তো সেটাই তো সম্ভব না। আজিঙ্কা রাহানে যদি তুই খেলাস 3-এর নিচে, যদি আজিঙ্কা রাহানেকে নিয়ে যাস তাহলে কোনো লাভ নেই টিমের মধ্যে, পারফরম্যান্স হবে না। তাহলে আজিঙ্কা রাহানেকে আমাদের ওপেন করাতে হবে। তার সাথে আমি এখানে দুটো অপশন আছে, টিম সাইফার আর ফিন অ্যালেন। এখানে যদি বলি যে রিসেন্ট ফর্মের কথা, আর কলকাতার মধ্যে কিন্তু যেই সেঞ্চুরিটা মেরেছে এটা কিন্তু কলকাতার গ্রাউন্ডেই ছিল, যে সেমিফাইনালে সেঞ্চুরিটা ছিল ফিন অ্যালেনের, এটা কিন্তু কলকাতার গ্রাউন্ডে ছিল, ইডেন গার্ডেন্সে। তো এখানে ফিন অ্যালেনই আমি মনে করি এগিয়ে আছে সবার টিমে। টিম সাইফার খেললে আমি খুব একটা অবাক হব না, কারণ একটা হচ্ছে তোর অপশন পেয়ে যাবে, কিপার উইকেট কিপিং অপশন পেয়ে যাবে। তো ফিন অ্যালেন আর হচ্ছে তোর আজিঙ্কা রাহানে ওপেনিং করছে। 3 নম্বরে ক্যামেরন গ্রিন চলে আসবে। 3 নম্বরে না খেলালে ক্যামেরন গ্রিন থেকে ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারবে না। ক্যামেরন গ্রিনকে 3 নম্বরে খেলাতেই হবে, ও সেঞ্চুরি মেরেও বেরোতে পারে, এমন পাওয়ার আছে ওর কাছে। তো 3 নম্বরে এখানে ক্যামেরন গ্রিন চলে আসবে, লকড। হ্যাঁ, 4 নম্বরে কিন্তু এখানে আঙ্ক্রিশ রঘুবংশী। খুব দুঃখের সহিত বলতে হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশীকে আমরা 3 নম্বরে খেলাতে পারছি না। হয়তো কলকাতা গেলেও যেতে পারে আঙ্ক্রিশ রঘুবংশী, ওই তো ক্যামেরন গ্রিন আর আঙ্ক্রিশ রঘুবংশীর মধ্যেই আপ এন্ড ডাউন হবে। আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু খুব একটা বিগ হিটার না, পুরোপুরি ও মিডল অর্ডারে খেলে দেবে, পুরোপুরি তোর ক্লাসিক খেলে এখানে। তো এরকম 3 নম্বরে 4 নম্বরে এটা সোয়াপ হতেও পারে, অসুবিধা নেই কোনো। 3 আর 4-এ 4 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশীকে ধরছি। তো এইখানে 5 নম্বরে এসে কিন্তু আমার একটা এখানে আমাদের মধ্যে একটা তর্কাতর্কি হয়েছে, যেটা হচ্ছে 5 নম্বরে আমি রেখেছি এখানে তেজস্বী সিং ধাইয়াকে। কারণ হচ্ছে এখানে উইকেট কিপার নেই, ফিন অ্যালেন কিন্তু উইকেট কিপিং প্রেফার করে না, যার জন্য কিন্তু আমি এখানে তেজস্বী সিং ধাইয়াকে রেখেছি। মানে তুই উইকেট কিপার হিসেবে রাখছিস, বলবেন যে রিঙ্কু সিং না কেন? রিঙ্কু সিং কিন্তু যদি 5 নম্বরে রিঙ্কু সিং চলে আসে তাহলে একদমই ফিনিশার থাকবে না, পুরো নতুন প্লেয়ারদের দিয়ে তোর রিঙ্কু সিং 5-এ খেললে, 6 নম্বরে দাহিয়াকে যদি খেলাই তাহলে 7-এ আসবে তোর রমনদীপ, 8-এ হচ্ছে তোর সুনীল নারিন। তাহলে একদমই কিন্তু হয়েছে। আমি এখানে মনে করি রিঙ্কু সিং এর এবছর খুব বড় দায়িত্ব রয়েছে টিমের মধ্যে, যে ও ফিনিশিং নিজের হাতে যেন প্রত্যেকটা ম্যাচ করতে পারে। এখানে কিন্তু বড়, এখন কিন্তু সিনিয়র মেম্বার হয়ে গেছে কিন্তু টিমের মধ্যে কলকাতা, অনেক বছর ধরে 6 বছর, এদিকে 6 ওদিকে 2, মানে হচ্ছে 8 বছর ধরে কলকাতার সঙ্গে যুক্ত আছে। তাহলে পুরোপুরি কলকাতায় মানে কেকেআর
মানে কেকেআর আর্মির মধ্যে পুরো বলতে গেলে চেহারার মধ্যে একটা। তো এখানে রিঙ্কু সিংকে দায়িত্ব নিয়ে এবছর খেলতে হবে। 6 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং আসবে, 5-এ হচ্ছে তেজস্বী সিং ধাইয়া আসবে। তুই যেটা বলছিস সেটা বল, তোর যেটা মনে হয়। মানে আমার মনে হচ্ছে কি ফিন অ্যালিন যদি উইকেট কিপিং করে তাহলে আমার প্লেইং 11 কিন্তু কিছুটা চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? তুই যেরকম 6 রেখেছিস তোর হচ্ছে তেজস্বী সিং, হ্যাঁ আমি 5-এ রেখেছি। আমি কিন্তু 5-এ রিঙ্কু সিংকে রাখবো। আচ্ছা ঠিক আছে, 5-এ রিঙ্কু সিংকে রাখবো, 6-এ হচ্ছে রবমান পাওয়ালকে রাখবো। আচ্ছা তুই আমি হচ্ছে ব্যাটিং ডেপথটাকে বাড়াচ্ছি। আচ্ছা ব্যাটিং ডেপথ বাড়াচ্ছিস। আর বোলিং এর মধ্যে যদি আসি, এটা আসছে এরপরে আসছে, এটা লাস্টে কনক্লুশন বের করে দেবো আমরা কি হচ্ছে না হচ্ছে। তো তারপরে আসবে পরিষ্কার রমনদীপ 7 নম্বরে, তো আমরা নিশ্চয়ই 7 নম্বরে। 8 নম্বরে সুনীল নারিন আসবে। 9 নম্বরে কিন্তু আমি এখানে অনুকূল রয়কে রেখেছি, যেখানে অনুকূল রয়কে স্পিনার দরকার সেখানে অনুকূল রয়, যদি না থাকে স্পিনার যদি দরকার না লাগে সেখানে উমরান মালিকও খেলাতে পারে। অনুকূল রয়কে কেন রাখছি আমি? অনুকূল রয়ের কিন্তু রিসেন্ট পারফরমেন্স যদি আমরা বলি, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঝাড়খণ্ড জিতেছে, এটা জানেন, ঈশান কিষানের ক্যাপ্টেন্সিতে। এই বছর 2025-26-এর স্ম্যাটে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল অনুকূল রয়। 303 রান ছিল, প্লাস 18টা উইকেট ছিল, 160 স্ট্রাইক রেটে খেলেছে এই বছর। মানে এক্সেপশনাল রেকর্ড রয়েছে আর এক্সেপশনাল ফর্মে রয়েছে। আমি মনে করি অনুকূল রায় গান ফিল্ডার, গান বোলার, গান ব্যাটসম্যান, ব্যাটিং এও দেখিয়েছে এই বছর করে, যেটা কিন্তু অনুকূল রায়ের পক্ষে যাচ্ছে অনেকটা প্লেইং 11-এ। আমারও আছে, কিন্তু সেটা ইমপ্যাক্ট কত বছর ধরে জুড়ে আছে বলতো, মুম্বাইয়ের সাথে ছিল, কলকাতার সাথে ছিল। বেস্ট ফিল্ডিং ভাই, ফিল্ডিং ভাই চুমু, কোন রকম কোনো প্রশ্ন না। বেস্ট ফিল্ডার রিঙ্কু সিং আর হচ্ছে অনুকূল রায় বলতে গেলে। তো অনুকূল রায় চলে আসবে 8 নম্বরে, 9 নম্বরে। আর 10-11 বরুণ চক্রবর্তী আর হচ্ছে ব্লেসিং মুজারবানি আমি রেখেছি এটা। ঠিক আছে, তুই এখানে কাকে রাখছিস? যেহেতু আমি মুজারবানিকে রাখছি না, কেননা আমি ব্যাটিং লাইনটাকে স্ট্রং করছি। তুই যেহেতু পাওয়েলকে খেলাচ্ছিস, একটা ইন্ডিয়ান বোলার খেলাতে হবে, ইন্ডিয়ান বোলার খেলাতে হবে, সেটা হচ্ছে বৈভব। বৈভবরা তুই ইয়েতে রাখছিস। আচ্ছা বৈভবরাকে আমরা দেখেছি যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনে। ঠিক আছে, তুই প্লেইং 11 রাখে, তাহলে ইম্প্যাক্ট হচ্ছে অনুকূল রায়। ঠিক আছে, অনুকূল রায় মানে যাই হোক, মানে আছে সবই, শুধু মুজারবানিকে আমি রাখছি না। আর তুই রাখছিস হচ্ছে তুই যেই 4টে বিদেশি রাখছিস সেটা হচ্ছে ফিন অ্যালেন, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন আর হচ্ছে রবমান পাওয়েল। আর আমি একটু বোলিংটা স্ট্রং করার জন্য ব্লেসিং মুজারবানিকে রাখছি, আর হচ্ছে রবমান পাওয়েলকে রাখছি না। ব্লেসিং মুজারবানি, ফিন অ্যালেন, সুনীল নারিন আর হচ্ছে তো ক্যামেরন গ্রিন, আমি 4টে প্লেয়ারকে রাখছি। স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনাদের ক্লিয়ারিটির জন্য যে এরকম আমরা টিম করেছি। তো আপনারা জানান আপনাদের টিম কেমন লাগলো, এবং কলকাতা আপনারা যদি টিম নিজেরা করে থাকেন, কলকাতা ফ্যানরা জানি এইসব এক্সারসাইজ খুব পছন্দ করে, তো আপনারা কিন্তু কমেন্টটা একদম সুন্দর করে ছেপে দেবেন। আপনাদের আগের দিন খুব সুন্দরভাবে কমেন্ট করছিল, ছেপে দেবেন টিমটা কেমন লাগছে, মানে আপনাদের কেমন লাগলো, বা হচ্ছে আপনাদের টিমটাও কিন্তু কমেন্ট করে দিয়ে দিতে পারেন। আর ওদিকে ইম্প্যাক্ট প্লেয়ারের মধ্যে কার্তিক ত্যাগীকেও আনতে পারে, বৈভব আরোরা তো থাকবেই প্লেইং 11-এ থাকলে, ওখানে উমরান মালিক বা কার্তিক ত্যাগী এই দুজনের মধ্যে একজনই কিন্তু টিমের মধ্যে খেলবে আমার মনে হচ্ছে, একবারে বাদ দেবে না। কার্তিক ত্যাগী ভালো ফর্মে রয়েছে এখন, আরে ভালো। আকাশদীপ তো বললামই রুলড আউট হয়ে গেছে, আকাশদীপ একটা ভালো প্লেয়ার ছিল কিন্তু রুলড আউট হয়ে গেছে, 1 কোটিতে পেয়েছিল। তো স্ট্র্যাটেজি যদি আমরা বলি, কলকাতার স্ট্র্যাটেজি কি হতে পারে, এটা কিন্তু কি আর বলবো, এত মানে এই অবস্থা এখন টিমের স্ট্র্যাটেজি কি বলবো আর। তাও আমি বলছি যে যদি মনে কর পাওয়ার প্লের মধ্যে যত রান বানানোর বানিয়ে নাও, বেশি রান যদি না বানাতে পারো, ফিনিশার কিন্তু নেই। পাওয়ার প্লেতে যদি রান না হয় তাহলে কিন্তু ভুগে যাবে। গত বছর আমরা দেখেছি পাওয়ার প্লেতে রান হয় না, তো এই একটা আছে স্ট্র্যাটেজি হতে পারে। তারপরে মিডিল অর্ডারসে কিন্তু পুরোপুরি বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনকে দুজনকে সামলাতেই হবে বোলিংয়ে, না হলে কিন্তু কলকাতার ভাগ্য ডিপেন্ড করছে 3 জনের উপর, সুনীল নারিন, তোর বরুণ চক্রবর্তী আর রিঙ্কু সিং, এই 3 জনের উপর। এই 3 জন যদি পারফর্ম করতে পারে, কলকাতা হয়তো প্লে অফে উঠতে পারবে, না হলে কোনো চান্স নেই। তাও প্লে অফে উঠলে 4 নম্বরের স্পটের জন্য বেশি কলকাতার এই মুহূর্তের এক্সপেরিয়েন্স প্লেয়ার এই 3 জন, ঠিক আছে, সবথেকে এক্সপেরিয়েন্স প্লেয়ার, আর এরা খেললেই একমাত্র কলকাতা ওঠার চান্স থাকবে, যদি না খেলে তাহলে ভোগে। আর এখানে আমি ডেথ ওভারের জন্য যেটা স্ট্র্যাটেজি, আমি বায়োভাররা তো বল করবেই, আমি এখানে মুজারবানির কথা বলবো, মুজারবানি যেন ডিপেন্ড করছে, মানে আমরা তো অবশ্যই আর হচ্ছে তো বোলারে যদি বলি আমরা, এই দুজনই আছে ডেথ ওভারে বল করার মতো, আর কেউ নেই পুরো টিমের মধ্যে। কেউ উমরান মালিককে দিয়ে বল করাবে, 20 রান করে খাবে পার ওভারে, 20 রান। সত্যি কথা, 20 রান করে খাবে, যতই স্পিরিট থাকুক। ঠিক আছে, স্পিডে কোনো কাজ হবে না, ডেথ বোলিং। তো এই মোটামুটি আমাদের স্ট্র্যাটেজি ছিল, ছিল। প্রেডিকশন করবি নাকি একটা কিছু? কলকাতার হাইয়েস্ট রান কে করতে পারে সেটা বল। হ্যাঁ, কলকাতার হাইয়েস্ট রান আমার রেটিং এ আসছে, তার আগে একটা প্রেডিকশন করবি ছোট করে। এমন একটা কনফিউশনে মানে আমি পড়ে যাচ্ছি, ক্যামেরন গ্রিনকে রাখবো না, কেন ক্যামেরন গ্রিন আমার মনে হচ্ছে না খুব একটা বেশি পারফরম্যান্স দিতে পারে। আমি রাখবো হচ্ছে ফিন অ্যালেনকে। আমি আবার ক্যামেরন গ্রিনকে রাখবো এখানে, মানে মোস্ট রানস এর দিকে। আর মোস্ট উইকেটে কাকে রাখবো? উইকেট তো বরুণ চক্রবর্তী। আমি এখানে বরুণ চক্রবর্তীকে রাখছি, দেখা যাক কি হয় না হয়। এটা ছোট্ট করে আর কি প্রেডিকশন ছিল, লাস্টে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো স্কোয়াড রেটিং এ যদি আসি আমরা, 10 এর মধ্যে তুই কত দিতে চাস এই স্কোয়াড? 10 এর মধ্যে 7.5।
আমি কিন্তু এখানে 7 দিচ্ছি পরিষ্কার হিসাবে। কারণ নাম্বার কেন কেটেছে এটা নিশ্চয়ই বলতে হবে না, ঠিক আছে, কেন বলতে হবে না, ওই প্রায় আমার মানে অকশনের পর যদি কোনো চোট না থাকতো তাহলে আমি বলতাম যে 10-এ 9, 10-এ 9, 9.5 এমনও টিমের, কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে গেছে 10-এ 7.5 আমার, আর তোর হচ্ছে আমি 7, কারণ এই বোলিং লাইনআপ ভাই একদম চলবে না, এটা নিয়ে চলবে না পরিষ্কার কথা। আর প্লে অফে ওঠার চান্স আমার কাছে তো মনে হচ্ছে একদমই নেই, না একদমই নেই প্লে অফে ওঠার চান্স। এর থেকে অনেক বেটার টিমরা আরো ডিজার্ভ করছে। কলকাতার ফ্যানরা টিম আছে ওরা তো কনফার্মই ধরে রাখবে, আমাদের ভিডিও দেখে কলকাতার ফ্যানরা রেগে যাচ্ছে। আরসিবি, মুম্বাই আর হচ্ছে তোর পাঞ্জাব, এই তিনটে টিম তো ধরে রাখ। তারপর 4 নাম্বার স্পটের জন্য লড়াই হবে। যদি এই তিনজন যে বললাম যদি খেলতে পারে, যে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর রিঙ্কু সিং চলে, তাহলে একটা 4 নাম্বার স্পটের জন্য কিন্তু একটা চান্স হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেটিং ছিল। আপনারা বলবেন আপনাদের রেটিং কত আছে, আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আমাদের অন্যান্য যে টিমের ফার্স্ট ম্যাচটা বলে দে কবে। হ্যাঁ ফার্স্ট ম্যাচ তো বললাম তো। আচ্ছা হ্যাঁ ফার্স্ট ম্যাচ বলে নি, তোর মুম্বাই কলকাতা 29 তারিখে। রেডি তো কেকেআর, হ্যাঁ 29 তারিখে তো প্রথম ম্যাচ। হ্যাঁ তো মুম্বাই কলকাতা প্রথম ম্যাচ হতে চলেছে। কেকেআর হ্যাঁ তৈয়ার নাকি? কেকেআর হ্যাঁ তৈয়ার না, আমার কাছে ওজি ওর বলবো জিতবো। ঠিক আছে চলো, তো ঠিক আছে আজকের মতো এটুকুই রাখছি। কেমন লাগলো জানাবেন। আর সাবস্ক্রাইবার কিন্তু যারা ভিডিও দেখছেন 95% এর উপরে কিন্তু লোক সাবস্ক্রাইব করছেন না, এটুকু মানে দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ। যারা দেখছেন না তো ভালো লাগলে লাইক করুন ভিডিও, অসুবিধা নেই। তো আজকের মতো এটুকুই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।